আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, চন্দ্রকে স্পিকার করে দৈমারিকে মন্ত্রী, রদবদলের নকশা তৈরি হিমন্ত বিশ্বর, বাদ পড়ছেন সঞ্জয় নন্দিতা, মন্ত্রিত্ব নিশ্চিত কৃষ্ণেন্দু পল্লব সুশান্তের। আগস্টের প্রথম সপ্তাহে রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রিসভা সম্প্রসারণ ও ব্যাপক রদবদল করছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ করতে গিয়ে একাংশ মন্ত্রীর ছাঁটাই হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। এর মধ্যে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, রাজস্ব মন্ত্রী যুগেন মোহন, শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ ও বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গারলুসার নাম নিয়ে চর্চা চলছে। মন্ত্রিসভা সম্প্রসারণ ও দলের প্রদেশ সভাপতি পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই সম্ভাব্য মন্ত্রিসভা ও প্রদেশ সভাপতি পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এদিকে আলোচনা চলছে, পাটোয়ারিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে রাজ্যসভায় পাঠানো হতে পারে, নয়তো স্পিকার পদে বসানো হবে। মন্ত্রী যুগেন মোহনকে দলের রাজ্য সভাপতি পদে বসিয়ে উজান অসম ও আহোম জনগোষ্ঠীকে খুশি করা হতে পারে। উজান ও আহোম ভোট ব্যাংক অক্ষত রাখার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনা। সেক্ষেত্রে দলের বর্তমান প্রদেশ সভাপতি ভবেশ কলিতাকে মন্ত্রী করা হতে পারে। এছাড়াও মন্ত্রী সঞ্জয় কিষাণ, নন্দিতা গারলুসার ছাঁটাই প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণের ছয়ে নতুন মুখ উঠে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে করিমগঞ্জ জেলা থেকে কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় স্থান লাভ নিশ্চিত। বরাক উপত্যকা থেকে একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হয়। মন্ত্রিসভা বরাক শূন্য হয়ে পড়েছিল, ফলে কৃষ্ণেন্দুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে সেই শূন্যতা পূরণ করা হবে। এছাড়া উজান আসাম থেকে সুশান্ত বরগুহাই ও রূপেশ গোয়েলার নাম নিয়ে চর্চা চলছে। একইভাবে মধ্য আসাম থেকে প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসের মন্ত্রিসভায় স্থান লাভ প্রায় নিশ্চিত। অন্যদিকে 2025 সালে বিটিআর দখলের লক্ষ্যে স্পিকার বিশ্বজিৎ দৈমারিরও মন্ত্রিসভায় স্থান লাভ করার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার এই ব্যাপক রদবদল ছাড়াও বহু মন্ত্রীর দফতর বদল করার সম্ভাবনাও রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কোনো পদক্ষেপ নিতে পারেন। মন্ত্রিসভা থেকে এক বিতর্কিত মন্ত্রীকে ছাঁটাই করে দলীয় দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে হাইলাকান্দি থেকে উদ্ধার ফালংঘাটের অপহৃতা কিশোরী। 10 দিনের মাথায় অপহৃতা কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হলো ফালংঘাট পুলিশ। পাশাপাশি জালে পুরল অপহরণকারীকে। 19 জুলাই টিউশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল পালংঘাটের পার্শ্ববর্তী ধর্মীখালের বছর 13 এক কিশোরী। এ মর্মে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি ডায়েরি করে কিশোরীর পরিবার। এতে তারা জানান, 19 জুলাই সন্ধ্যে 7টা নাগাদ কিশোরীর বড় বোনের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তের লোকটি নিজেকে শ্রাবয় রায় বলে পরিচয় দিয়ে ওই কিশোরীকে সে নিয়ে গেছে বলে জানায়। ওকে বিয়ে করার পর বিয়ের ছবি পাঠিয়ে দেবে বলেও জানিয়ে ফোন কেটে দেয়। তারপর থেকে ওই ফোন সুইচ অফ করে দেশে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে পালংঘাট পুলিশ। কিন্তু শ্রাবণ রায়ের ফোন সুইচ অফ থাকায় ট্র্যাক করতে পারছিল না তারা। মামলার কিনারা করতে হিমশিম অবস্থা হচ্ছিল পুলিশের। শুক্রবার আচমকা শ্রাবণ রায়ের ফোনকে নেটওয়ার্ক পরিসীমায় পেয়ে যায় পুলিশ। শুরু হয় ট্রেকিং। রবিবার ধরা দেয় সাফল্য। হাইলাকান্দি শহরের কলেজ রোডের সৎসঙ্গ আশ্রমের পাশে একটি বাড়ি থেকে অপহৃতা কিশোরী সহ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রের খবর, মাস 2 আগে ইনস্টাগ্রামে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় হাইলাকান্দি জেলার পাইকানের সত্যেন্দ্র রায়ের 27 বছর বয়সী ছেলে সহদেব রায়ের। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকে সহদেব। 19 জুলাই সে বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরেছিল। আর বাড়ি ফেরার পর সময় নষ্ট না করে সেদিনই কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। কিশোরীটি টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে শিলচর কাচার কলেজের সামনে যায়। সেখান থেকে সহদেব তাকে নিয়ে যায়। এরপর ফোনে কিশোরীর দিদিকে এ ব্যাপারে জানায় সে, তবে নিজের নাম শ্রাবণ রায় বলে পরিচয় দিয়েছিল। 20 জুলাই ওই কিশোরীও ফোন করেছিল বাড়িতে এবং তাকে খোঁজাখুঁজি করার দরকার নেই বলে জানিয়েছিল। এখনো পর্যন্ত পালংঘাট ফাঁড়িতেই রয়েছে অপহৃতা ও অপহরণকারী। আজ তাদের আদালতে সুপর্দ করা হয়েছে। অপরদিকে লক্ষ্মীপুরের 3য় বরাক সেতু রেঞ্জ অফিসের স্থান পরিবর্তন হচ্ছে, জানালেন বিধায়ক। লক্ষ্মীপুরে বরাক নদীর উপরে বর্তমানে একটি সেতু রয়েছে, যে সেতুটি নির্মিত হয়েছিল প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়েলার প্রচেষ্টায়। দ্বিতীয় সেতুটি রূপাইবালী শিলঘাট ফেরিঘাটে শিলান্যাসের অপেক্ষায় রয়েছে। শিলঘাটে বরাক সেতু নির্মাণের জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের বর্তমান বিধায়ক কৌশিক। এবার আরেকটি সেতু নির্মাণের স্বপ্ন দেখালেন বিধায়ক।
তৃতীয় বরাক সেতু নির্মাণের পাশাপাশি বর্তমান লক্ষ্মীপুর ফরেস্ট রেঞ্জ অফিসের জায়গায় একটি বৃহৎ আকারের প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনার কথা শোনালেন তিনি। লক্ষ্মীপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তেলনগ্রাম বরাক নদীর উপর আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে ঘোষণা করেছেন লক্ষ্মীপুরের বিধায়ক। এছাড়াও লক্ষ্মীপুর শহরে থাকা বন বিভাগের জিরিঘাট রেঞ্জের কার্যালয়টি বর্তমান স্থান থেকে অন্যত্র সরিয়ে ফরেস্ট এলাকায় নিয়ে যাওয়ার পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। বর্তমান বন বিভাগের রেঞ্জ অফিসের কার্যালয়ের জমিতে নির্মাণ করা হতে পারে 1000 আসন বিশিষ্ট বৃহৎ আকারের আধুনিক প্রেক্ষাগৃহ। লক্ষ্মীপুর শহরে আয়োজিত এক নাগরিক সভায় এই পরিকল্পনার কথা বলেন বিধায়ক কৌশিক। তিনি বলেন, তুলেন গ্রামে বরাক নদীর উপর সেতু নির্মিত হলে সিংহের বন্ধ, ডলুগ্রাম, রূপাইবালি সহ বেশ কোটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাবে। তৈরি হবে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা। তুলেন গ্রামে থাকা ফেরিঘাটে ছোট নৌকার মাধ্যমে যোগাযোগ করছেন সিংহের বন্ধ, ডলুগ্রাম, রূপাইবালি এলাকার জনগণ। তুলেন গ্রামে সেতু নির্মাণ হলে জেলা সদর সহ লক্ষ্মীপুর শহরের সঙ্গে নতুন যোগাযোগ তৈরি হবে বলে অভিমত ব্যক্ত করেন লক্ষ্মীপুরের বিধায়ক। তিনি আরো বলেন, লক্ষ্মীপুর শহরের প্রধান সড়কের কাজ আগে করা হবে, পরে শহরের প্রতিটি গলির কাজে হাত দেওয়া হবে। গলির কাজ পরে করার কারণও তিনি সভায় তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি গলিতে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হবে, তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হচ্ছে। বিধায়কের কাছ থেকে এ ধরনের উন্নয়নমূলক কাজের কথা শুনে সভায় উপস্থিত নাগরিক বিধায়কের উদ্যোগের প্রশংসা করেন। অপরদিকে গবাদি পশুর আশ্রয়স্থল আলগাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা নিয়ে প্রশ্ন। আলগাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কদিন থেকে কার্যত গোশালায় পরিণত হয়েছে। রবিবার হাসপাতালে গিয়ে দেখা যায় এর বাস্তব চিত্র। বৃহত্তর উত্তর হাইলাকান্দির মানুষের বর্ষার স্থল এই চিকিৎসা কেন্দ্র, কিন্তু এই কেন্দ্রটির বেহাল অবস্থায় বোঝা যাচ্ছে এখানে রক্ষণাবেক্ষণের চরম অবহেলা রয়েছে। হাসপাতালের অফিস কার্যালয়ে যদি গবাদি পশুর আস্তানা হয়ে ওঠে, তবে বাদবাকি চিকিৎসা পরিষেবার হাল কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে তা সহজেই অনুমেয়। অনেক রোগী হাসপাতালে গিয়ে ডাক্তারদের পাননি বলে অভিযোগ করেন। জানান, শিক্ষানবিশদের দিয়ে এই হাসপাতালের যাবতীয় চিকিৎসা পরিষেবা পরিচালনা করা হয়। পুরনো ডাক্তার বেশিরভাগ সময় প্রাইভেট রোগী দেখার কাজে নিয়োজিত। এদের বাজারে গেলে পাওয়া যাবে, কিন্তু হাসপাতালে গেলে পাওয়া মুশকিল। এদিকে এই প্রচন্ড গরমের সময় গ্রামাঞ্চলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে ভাইরাস জ্বর সর্বত্র ছড়িয়ে পড়েছে। অন্যদিকে বর্তমানে ডেঙ্গু জ্বর নিবারণের অভিযান চলার মাস, কিন্তু আলগাপুর স্বাস্থ্য কেন্দ্রের তরফে এই অভিযান কতটা চলছে জনগণ টের পাচ্ছেন না। অন্যদিকে উত্তর হাইলাকান্দিতে বন্যার জল যাওয়ার পর একদিকে প্রচন্ড গরম, অপরদিকে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আলগাপুর স্বাস্থ্য কেন্দ্রের তরফে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশ্ন জনগণের। আলগাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে গ্রামে গঞ্জে জ্বর নির্মূলের অভিযান চালানোর দাবি উঠছে এবং বিভিন্ন গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করার দাবিও রয়েছে জনগণের। সে সঙ্গে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে জনগণ কতটা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন তা খতিয়ে দেখতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। অপরদিকে ইউডিএফ এর জমিতে কংগ্রেসের ফসল কাটার প্রস্তুতি। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে হাইলাকান্দির 3 বিধায়কের ভবিষ্যৎ। সামনে পঞ্চায়েত নির্বাচন, তারপর 26-এর বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে হাইলাকান্দির 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এআইইউডিএফ এর 3 বিধায়ক থাকা হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনে বদরউদ্দিন আজমলের দলের লেজে গুবরে অবস্থা হয়েছে। গত 10 বছর ধরে হাইলাকান্দি জেলার রাজনীতিতে ব্যাপক প্রভাব থাকা এআইইউডিএফ এবারের নির্বাচনে কার্যত মৃত গুড়ায় পরিণত হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। হাইলাকান্দি জেলা এই দলের অপ্রতিরোধ্য যাত্রা এবারের লোকসভা নির্বাচনে স্তব্ধ হয়ে যেতে দেখা গেছে। মুখ তুবড়ে পড়েছে মাওলানা বদরউদ্দিন আজমলের এআইইউডিএফ। নির্বাচনে এআইইউডিএফ এর এই করুণ অবস্থার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, কি হবে হাইলাকান্দির 3 এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ। এ নিয়ে জোর চর্চা চলছে জেলার শাসক বিরোধী উভয় শিবিরে। এবারের নির্বাচনে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসন মিলিয়ে এআইইউডিএফ এর ঝুলিতে বুট পড়েছে সাকুল্যে 8571টি। বর্তমানে যে রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে তাতে হাইলাকান্দি জেলায় এআইইউডিএফ এর রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত অন্ধকার বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই অবস্থায় আগামী দিনে এই জেলার 3 বিধায়ক সুজামউদ্দিন লস্কর, নিজামউদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্করের রাজনৈতিক ঠিকানা কি হতে পারে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এমনিতে ডিলিমিটেশনের আগ পর্যন্ত হাইলাকান্দি জেলায় 3টি বিধানসভা আসন ছিল, কিন্তু ডিলিমিটেশন পরবর্তীতে এই জেলায় বিধানসভার সংখ্যা কমে দাঁড়িয়েছে 2টিতে। গত বিধানসভা নির্বাচনে এই 3টি বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন নিজামউদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর এবং সুজামউদ্দিন লস্কর।
এআইইউডিএফ এর 3 জন বিধায়ক থাকা হাইলাকান্দি জেলা লোকসভা নির্বাচনে এআইইউডিএফ এর করুণবুড়াডুবিতে জেলার বর্তমান 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে দেখা যাচ্ছে। নির্বাচন পরবর্তী হাইলাকান্দির রাজনীতিতে কান পাতলে 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। 3 বিধায়কের মধ্যে একজন তার নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে কংগ্রেসের খাতায় নাম লেখাতে চলেছেন বলে চর্চা চলছে। আরেক বিধায়ক অগপতে নাম লিখিয়ে জোট শরিক হয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার প্রয়াস চালাচ্ছেন বলে সূত্রের খবর। অন্যদিকে আরেক বিধায়ক শাসক দল বিজেপিতে ভিড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলার একটি বিধানসভা আসন কমে হয়েছে 2টি। পুনর্গঠিত 2টি বিধানসভা হচ্ছে হাইলাকান্দি ও আলগাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্র। পুনর্গঠনের পর এই 2টি বিধানসভার মধ্যে হাইলাকান্দি কেন্দ্রটি হিন্দু প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। অন্যদিকে আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রটি মুসলিম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে হাইলাকান্দি জেলার বর্তমান 3 জন এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শূন্যের কোঠায় চলে এসেছে বলে মনে করা হচ্ছে। জেলার জনবিন্যাস লক্ষ্য করলে এটা পরিষ্কার হয়ে যায় যে আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা থেকে মাত্র একজন মুসলিম নেতার বিধায়ক নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা যে কোনো মুসলিম প্রার্থীর নির্বাচনে জেতার একমাত্র আসন হচ্ছে আলগাপুর কাটলিচুড়া। একজন মুসলিম প্রার্থীর জন্য আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রটি অনুকূলের হলেও হিন্দু প্রধান হাইলাকান্দি আসন থেকে একজন মুসলিম প্রার্থীর নির্বাচনে জয়ী হওয়া খুবই কঠিন হবে বলে অভিমত রাজনৈতিক মহলের। এই অবস্থায় হাইলাকান্দির বর্তমান 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। ডিলিমিটেশন পরবর্তীতে হাইলাকান্দি জেলায় একজন মুসলিম প্রার্থীর জেতার মতো একমাত্র অনুকূল আসন হচ্ছে আলগাপুর কাটলিচুড়া আসনটি। ফলে এই আসনে প্রার্থী হতে ইচ্ছুকদের তালিকা অনেক দীর্ঘ থাকবে। অন্যদিকে 80% হিন্দু প্রধান হাইলাকান্দি কেন্দ্রে আদৌ মুসলিম প্রার্থীরা নির্বাচনে লড়তে কতটা আগ্রহ দেখাবেন তা নিয়েও সন্দেহ রয়েছে। এই অবস্থায় আগন্তুক সময় হাইলাকান্দি জেলার 3 এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই অস্পষ্ট বলে মনে করছেন সচেতন মানুষ। যার ফলে এখন থেকেই নীরবে এই বিধায়কদের কেউ কেউ কংগ্রেস, কেউ অগপ, আবার কেউ বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার খবর চাউর হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে এআইইউডিএফ এর অবস্থান কি হতে পারে, সেই সঙ্গে এই দলের 3 বিধায়কের ভূমিকাই বা কি হতে পারে, এ নিয়ে হাইলাকান্দির রাজনীতিতে জোর চর্চা চলছে। কেননা গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে হাইলাকান্দি জেলা এআইইউডিএফ এর শক্ত ঘাঁটি দখল করে নিয়েছে কংগ্রেস। এই অবস্থায় আগামী পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ আগের মতো শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারবে কি? যদি না পারে তাহলে এআইইউডিএফ এর জমিতে কংগ্রেস ফসল কাটবে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই অবস্থায় সব মিলিয়ে হাইলাকান্দি জেলার বর্তমান 3 এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চয়তার সুতোয় ঝুলতে দেখা যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।